অনুষ্ঠানটা আমরা ওয়ার্ল্ড এইডস ডে হচ্ছে 1 ডিসেম্বর প্রতি বছর পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ এবং ডিস্ট্রিক্ট হেলথ সেন্টার তরফ থেকে এটাকে অর্গানাইজ করা হয়। এবার আমরা যেটা ভাবনা চিন্তা করেছি যে বিভিন্ন প্রোগ্রাম ছাড়াও আমরা মেডিকেল কলেজ কাটোয়া কালনা সাব ডিভিশনাল হসপিটাল সেখানে এই প্রোগ্রামগুলো রান করব, যেখানে এইচআইভির চেঞ্জিং ফেজগুলোকে আমরা হাইলাইট করব। অর্থাৎ এইচআইভি কি, কেন, কিভাবে হয় এগুলো মানুষ জানে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এইচআইভি রিলেটেড কিছু অ্যাক্টস এসছে, এইচআইভির আক্রান্ত মানুষদের কিছু অধিকার এসছে, সেই অধিকারগুলো কিভাবে অর্জন করা যেতে পারে, এইচআইভি ট্রিটমেন্ট কেউ হঠাৎ করে যদি অ্যাফেক্টেড হয় তার কি কি ট্রিটমেন্ট হতে পারে, মা এবং বাচ্চার এইচআইভি ট্রিটমেন্টে কি কি চেঞ্জেস এসছে, এই জিনিসগুলো হাইলাইট করার জন্য আমরা মেডিকেল কলেজে এসছি এবং মেডিকেল কলেজে প্রিন্সিপাল এমএসবিপি স্যার, ডক্টর নাগা, এআরটি সেন্টারের সহায়তায় আমরা এই অনুষ্ঠানটা করেছি। মেনলি আমরা টার্গেট করেছি মেডিকেল অফিসার এবং নার্সিং স্টাফ, যারা ফার্স্ট লাইন অফ অ্যাপ্রোচ, যেখানে পেশেন্ট আসছে এবং সেই তাদের ক্ষেত্রে পেশেন্টদের কিছু কিছু প্রবলেমস হচ্ছে বা আমাদের স্যার ম্যাডামরা নতুন যে ডেভেলপমেন্টসগুলো কি কি ডেভেলপমেন্টস এসছে সেগুলো জানানোর জন্য আমরা আজকে এটা অর্গানাইজ করছি। বিশ্ব এইডস দিবসে আমাদের এই মোমেন্টে যেটা প্ল্যান সেটা হচ্ছে আমরা পুলিশদের সঙ্গে কোলাবোরেশনে একটা প্রোগ্রাম করছি 1 ডিসেম্বর। কারণ আমরা যেটা দেখছি যে যখন প্রস্টিটিউটদের সঙ্গে কাজ করছি তাদের বিভিন্ন কিছু প্রবলেমস উঠে আসছে এবং এইচআইভি পেশেন্টসদেরও রাইটসের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে আমাদের পুলিশ ইন্টারভেনশন লাগবে। তো সেই জায়গাগুলোয় দাঁড়িয়ে আমরা মেনলি ডিআইবি এসপির সঙ্গে কথা হয়েছে, 1 ডিসেম্বর ওনাদের একটা ওরিয়েন্টেশন এবং সেন্সিটাইজেশন আমরা করতে চাইছি। এছাড়া কিছু স্কুল কলেজে আমাদের ডিপার্টমেন্ট থেকে যাবে, সেখানে কিছু ওরিয়েন্টেশন হবে আর কাটোয়া কালনায় নিজস্ব প্রোগ্রাম হবে। এছাড়া আমাদের কিছু ক্যাম্পস হবে, যেমন কার্জন গেটের কাছে হবে এইচআইভি ডিটেকশন ক্যাম্প, যারা পথ চলতি মানুষ যারা তাদের স্ট্যাটাস জানতে চায়, আর চুচুড়া বর্ধমান স্টেশনের ওখানে হবে কিছু ক্যাম্পস, সেইভাবে তারা স্ট্যাটাস জানার জন্য কিছু ক্যাম্পস অর্গানাইজ করা হবে, সেগুলো 3 দিন ধরে থাকবে এই ক্যাম্পসগুলো। আমি ডক্টর সুনেত্রা মজুমদার, ডেপুটি সিএমএইচ 4 পূর্ব বর্ধমান। একটা লিয়াজও আমি এবং ডক্টর নাগা এবং ডক্টর যিনি স্টাফ আমার যা স্টাফ লিয়াজও সবসময় মেনটেন করা হয়। ধরুন অর্গানাইজেশনগতভাবে যেভাবে যে প্রোগ্রামের হাতে হাত ধরে চলে সেটা আমি আর ডক্টর নাগা অনেকটাই করেছি। এছাড়াও আরেকজনের কথা না বললেই নয়, সেটা হচ্ছে ডক্টর তপজ্যোতি মুখার্জি, তিনি হচ্ছেন এনটিএসসি মডেল ল্যাবের দিক থেকে। আমরা 3 জন মিলে লিয়াজে এই পুরো প্রোগ্রামটা হাতে হাত ধরে এগিয়ে নেওয়ার চেষ্টা করি। এছাড়াও আমরা বেশ কিছু ইনিশিয়েটিভ নেওয়ার চেষ্টা করেছি। বহুদিন ধরে এই প্রোগ্রামটা চলছে, তো প্রায় 1992 সাল থেকে ওয়েস্ট বেঙ্গলে চলছে, প্রায় 32 বছর ধরে প্রোগ্রাম চলছে। তো আজকে আমরা অনেকটাই আমাদের যে ট্যাবু মিসকনসেপশন যেগুলো ছিল সেগুলো থেকে আমরা অনেকটাই উঠে আসতে পেরেছি। তো আমরা এখন আমাদের সঙ্গে আছেন আমাদের টিএন ঘোষ স্যার, ডক্টর টিএন ঘোষ স্যার, ওনাকে আমরা কিছু বলার জন্য অনুরোধ করছি। সবাইকে আমার প্রায় সবাইকে আমি আমার আজকের প্রোগ্রামে অ্যারেঞ্জ করার জন্য বিশেষ করে সিএমওইচ এর মানে ডিস্ট্রিক্ট লেভেলের আমাদের যারা অফিসার আছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের প্রোগ্রাম আমাদের বিশেষ করে করা উচিত, কারণ এগুলো আমাদের যে অনেক দিন ধরে এই জিনিসগুলো চলছে, এখনো আমাদের প্রচুর ল্যাকিং আছে। এই যে ডক্টর শ্যামল পাল বললেন যে আমাদের বিভিন্ন যে প্রোগ্রাম হয় তার মধ্যেও প্রচুর ঘাটতি আছে। আমি বিশেষ করে আমাদের শিশুদের যে ট্রান্সমিশন হয় সেই জায়গাগুলোকে আমরা বলবো, বিশেষ করে সেই জায়গাগুলো যদি আমরা আর্লি ডিটেকশন করতে পারি, বিশেষ করে যখন মায়েরা বাচ্চা নিয়ে আসছে, বাচ্চা যখন পেটে আসছে, হ্যাঁ, সেই সময় যদি আমরা ভালো করে স্ক্রিনিং করি, ভালো করে হচ্ছে আমরা যদি একটু ওই সময় স্ক্রিনিংগুলো যাতে না মিস হয়, সেই ব্যাপারগুলো আমাদের দেখতে হবে। সাসপেক্ট করে ইনিশিয়ালি স্ক্রিনিং করতে হবে।
সেই স্ক্রিনিংগুলো আমাদের বিশেষ করে যে ডাক্তার আমাদের আছে তাদেরকে অ্যাওয়ার্ড হতে হবে যে অনেক সময় আমরা মিস করে যাচ্ছি। এইরকম আমাদের অনেক ঘটনা ঘটেছে যে একটা পেশেন্ট এলো অনেক দিন ধরে জ্বর নিয়ে আসছে, হ্যাঁ, তাদের মধ্যে কখনো আর কিছুই পাচ্ছি না, শুধু সিভিয়ার অ্যানিমিয়া নিয়ে এসেছে, হ্যাঁ, তারপর আমরা ব্লাড টেস্ট করতে করতে কিছুই পাচ্ছি না। আলটিমেটলি এরকম পেশেন্টও হয়েছে যে আমরা কখনো কিছুই পাওয়া যাচ্ছে না, তাহলে আইসিডিসি টেস্ট করি, তো সেই ক্ষেত্রে আমরা সেগুলোকে পিক আপ করতে পেরেছি। কিন্তু আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে মায়েরা আমরা পাচ্ছি না, তা এই হিস্ট্রি টেকিং বা হচ্ছে হিস্ট্রি টেকিংগুলো আমরা কখনো ভালো করে নিই না, তো সেগুলো আমাদের ভালো কি কেন কিভাবে হয় এগুলো পড়ানোর জন্য আজকে আসিনি। আমরা কাজ করতে গিয়ে যেটা দেখছি সেটা হচ্ছে প্রদীপের তলায় অন্ধকারটা সবচেয়ে বেশি। সাধারণ মানুষকে আমরা যদিও সচেতন করতে পেরেছি, আমাদের মেডিকেল ফ্র্যাটার্নিটিকে আমরা এখনো সচেতন করে উঠতে পারি। যে ধরনের ব্যবহার বিভিন্ন এইচআইভি পজিটিভ পেশেন্টরা পাচ্ছে, সেই ব্যবহারগুলো কিন্তু ম্যাক্সিমাম আমাদের কাছে যে অভিযোগগুলো জমা পড়ছে সেগুলো মেডিকেল ফ্র্যাটার্নিটির কাছ থেকে পাওয়া ব্যবহার বা তাদের বিভিন্ন ধরনের প্রবলেমসগুলো আমাদের কাছে উঠে আসে। ডিস্ট্রিক্ট নোডাল অফিসার হিসেবে আমরা মনে করেছি যে এখন এইচআইভি এইডস নিয়ে তো প্রচুর কাজ হচ্ছে, সুতরাং এই সচেতনতাটা আমরা যারা মেডিসিন পড়ে এসেছি বা আমার নার্সিং স্টাফ দিদিরা, এদের আর এইচআইভি পড়ানোর দরকার নেই, কিন্তু এইচআইভির প্রতি দৃষ্টিভঙ্গি বদলেছে বা এইচআইভি রিলেটেড কিছু অ্যাক্টস হয়েছে, বা আমার ঘরে কাল যদি একজন এইচআইভি পেশেন্ট একটা অভিযোগের কাগজ নিয়ে আসে হচ্ছে, এখনো এইচআইভি পজিটিভ পেশেন্টের প্ল্যান ওটি ক্যান্সেল হচ্ছে, তো আমরা কিন্তু অ্যাপ্রোচ করছি সেই জায়গায় যে এই হেঁটে হেঁটে, আমি এখানে ডেপুটি টুও ছিলাম, প্রচুর হাঁটা হয়ে গেছে এবং আমরা এই মহাজন টলি দিয়ে হেঁটে এসেছি, তাদের মানসিক ব্রডনেস বোধহয় আমাদের থেকে বেশি। এবং আরো একটা জায়গা আমরা যেটা অ্যাপ্রোচ করবো এর নেক্সটে, সেটা হচ্ছে পুলিশকে। এই প্রস্টিটিউটদের নিয়ে তো আমরা কাজ করি, দ্যাট ইজ অলসো প্রফেশন। অন্য কোনো ডিজিজে কিন্তু এই ধরনের কোনো অ্যাক্ট হয়, তাহলে এইচআইভি মেনলি এই সোশ্যাল স্টিগমাটা এখনো অব্দি এতটাই বেশি যে এই অ্যাক্টটাকে বাধ্য হয়ে আনা হয়েছে এবং মেনলি প্রোটেকশন অফ হিউম্যান রাইটস এর জন্য এই অ্যাক্ট হয়েছে। দেখুন, অ্যাক্ট কনসিস্ট 50 সেকশনস ডিভাইডেড আন্ডার 14 চ্যাপ্টার্স এবং এই একটা গোটা ইন্ডিয়া ইররেসপেক্টিভ কে কোথায় আছে। দিস আর দ্য ফিউ টার্মস, এগুলো আমি ব্যাখ্যায় যাচ্ছি না, সবাই জানেন। নেক্সট, প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন। কোন কোন জায়গায় আমার এইচআইভি পেশেন্টের প্রতি ডিসক্রিমিনেশন আমার আটকাতে হবে। এমপ্লয়মেন্ট, অকুপেশন, হেলথ কেয়ার সার্ভিস, পাবলিক প্লেসেস, এডুকেশনাল এস্টাবলিশমেন্ট, রাইট টু মুভমেন্ট, রাইট টু প্রপার্টি, প্রাইভেট বা গভর্নমেন্ট অফিসে কাজ করা এবং কেয়ার অ্যান্ড কাস্টাডি অফ গভর্নমেন্ট প্রাইভেট এস্টাবলিশমেন্ট। নেক্সট, এইচআইভি টেস্টিং ইজ নট আ প্রিরিকুইজিট। চাকরির ক্ষেত্রে ঢোকার জন্য, কোনো এডুকেশনাল ইনস্টিটিউটে ঢোকানোর জন্য এইচআইভি টেস্ট কিন্তু ম্যান্ডেটরি নয়। এটা পুরোপুরি যদি কাউকে বাধ্য করা হয়, তিনি যদি কোনো অভিযোগ দেন, তাহলে এই অ্যাক্টের আন্ডারে কিন্তু যে ইনস্টিটিউশন এটা বলেছেন তারা করবে। নেক্সট, হেট স্পিচ আর ভায়োলেন্স। আমাদের কাছে যেগুলো আসছে যে অনেক সময় পেশেন্ট এক কোণে রয়েছে, পেশেন্টই এসে বলছে আমাকে দিদিমণি একদম দেওয়ালের দিকে ঠেলে দিয়েছে, কালকেই আমার পেশেন্ট এসে বলেছে একদম সবচেয়ে বাথরুমের দিকে ঠেলে দিয়েছে, সিস্টার দিদিমণি বলেছে খুব ফুর্তি করেছে, এবার বোঝো। তো এগুলো যদি আমাদের কাছে রিটেন আসে, তো আমাদের কিন্তু আর জায়গা নেই যে আচ্ছা ঠিক আছে কাল আমি তাই করেছি, বাবা বাজা করে বুঝিয়ে পাঠিয়েছি, আচ্ছা দেখছি। কিন্তু এখন যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে 7 দিনের মধ্যে ইনভেস্টিগেশন করে সেই রিপোর্ট আমাকে জমা দিতে হবে যে হোয়াট হ্যাপেন্ড, আই হ্যাভ টু গো ফিজিক্যালি এবং সেটা দেখে সেই রিপোর্ট জমা নিয়ে, এবং যদি সত্যি সত্যি এই ধরনের কোনো ডিসক্রিমিনেশন হয়ে থাকে, সেটা একটা ইনস্টিটিউশনে হতে পারে, সেটা একটা হেলথ কেয়ারে হতে পারে, তাহলে তার ফাইন, তার জেল যা যা হবার সেগুলো হবে। Of a person or through his representative conducting an HIV test. HIV test করার সময় তার কনসেন্ট নেওয়াটা কিন্তু ম্যান্ডেটরি। অনেক সময় আমরা প্রাইভেট ইনস্টিটিউশনে দেখছি যে এটা একটা রুটিন ইনভেস্টিগেশনের মধ্যে ঢুকে গেছে। যখন আমরা তাদের স্বাস্থ্যসাথী বিল দেখার জন্য বা টেস্ট করছি, তখন দেখছি তার টেস্টটা কিন্তু হয়েছে, কনসেন্টটা তার সঙ্গে জোড়া নেই।
এটা যদি পরবর্তী জায়গায় কোনো মেডিকেলিক্যালি আসে তাহলে কিন্তু কনসেন্টটা লাগবে। সুতরাং আপনারা টেস্ট করুন ন্যাচারালি, আমার তো অধিকার আছে নিজেকে প্রিকশনারি মেজার্স নেওয়ার, কিন্তু তার সঙ্গে কনসেন্টটা নিয়ে রাখতে হবে। No HIV positive woman who is pregnant shall be subjected to sterilization or abortion without obtaining her informed consent. তাহলে একই রকম ভাবে পেশেন্ট যদি চায় সে HIV পজিটিভ, সে তার প্রেগন্যান্সি টেনে নিয়ে যাবে, সেখানে কিন্তু তার ইনফর্ম কনসেন্ট ছাড়া আমি এমন কোনো মেডিসিন বা এমন কোনো অ্যাক্টিভিটি করতে পারবো না যাতে তার এমপিপি হয়ে যাওয়ার চান্সেস আছে। কনসেন্ট লাগবে না কোন কোন জায়গায়? মেডিকেল রিসার্চ আর থেরাপি, এপিডেমিওলজিক্যাল সার্ভে, স্ক্রিনিং পারপাস, আর যদি কোর্টের কোনো স্পেসিফিক অর্ডার থাকে। নেক্সট, every person has the right to non-disclosure. This is the right of non-disclosure. But order of court ছাড়া no person can be compelled to disclose his HIV status. যেটা স্যার বললেন যে স্যারের কাছে যে পেশেন্ট এসেছিলেন তার HIV স্ট্যাটাসটা সে জানায়নি, তাকে আমরা বুঝিয়ে বলতে পারি পরে, কিন্তু তাকে আমি দোষারোপ দিতে পারবো না। সুতরাং দিদি, এটা আপনারা যারা কাজ করছেন এটা জেনে রাখবেন যে পরে যদি বকাবকি করেন ফিঙ্গার প্রিক হয়ে, এই তুমি তো বলনি, খুব রেগে গেলেন, আপনাকে মনে রাখতে হবে প্রত্যেকটা পেশেন্টকে HIV পজিটিভ হতে পারে। যদি আপনি টেস্ট করো নেগেটিভ পান, উইন্ডো পিরিয়ডেও তো থাকতে পারে। সুতরাং এই জায়গাটা নেই, মানে আমি কে চেঁচামেচি লাগালাগি করতে পারবো না, তুমি আমাকে না জানিয়ে ভর্তি হয়েছ, এটা তার অধিকার, সে নাই জানতে পারে। তার মধ্যে এই গন্ডগোল হয়েছে, এই জায়গাটায় কিন্তু আমি পেশেন্টকে দোষারোপ করতে পারবো না। ছোট ছোট পেপটা নিতে হবে, কিন্তু পেশেন্ট ইজ নট অ্যাট ফল্ট। No person can disclose or be compelled to disclose his status in relationship or in fiduciary nature or informed consent of the other person. আমি একটা পেশেন্টকে ট্রিট করছি বা আমার খুব প্রিয় বন্ধু একজন HIV পজিটিভ, দিস আর অল অ্যাক্টস, মানে এগুলো কিন্তু লিগালি প্রহিবিটেড। তাহলে আমার কোনো অধিকার নেই অ্যাজ আ ডক্টরই হোক বা অ্যাজ আ ফ্রেন্ড হোক বা অ্যাজ আ রিলেটিভ হোক তার স্ট্যাটাসটাকে আমার বাইরে জানানো। নেক্সট।